আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্পর্কে আলোচনা করব। যেন জেলেনস্কির ঘুম নেই, অর্থাৎ জেলেনস্কির ঘুম হারাম। কেননা তিনি যাদের কথায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু করেছিলেন বা যারা তাকে নেটো সদস্য বানাবে, ওই মূলা ঝুলিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রসদ জুগিয়েছিলেন, তারা ইউক্রেনের পাশে নেই। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন, তিনি ইউক্রেনকে নেটোর সদস্য করবেন এই মর্মে অনেক বক্তব্যই দিয়েছিলেন। আর সেই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে যান। এই ক্ষেত্রে যদিও শুরুতে ইউক্রেন যুদ্ধ শুরু করেনি, কিন্তু ইউক্রেন প্রেক্ষাপট তৈরি করে দিয়েছে। কেননা যুক্তরাষ্ট্র যখন বলছে তাকে নেটোর সদস্য করা হবে, ইউক্রেন তাতেই সায় দিয়েছে। সে মনে করছে তাকে আর পাইকে। আসলে যদি সে নেটোর সদস্য হয়ে যেত তাহলে তাকে আর পাওয়ার কথা ছিল না। আর রাশিয়া তো এত ছোট খেলোয়াড় না যেন তাকে নেটোর সদস্য হতে দেবে। এই কারণে শুরুতে রাশিয়া বলছে তোমাকে নেটোর সদস্য হতে দেওয়া হবে না, তাই সে যুদ্ধ শুরু করছে। আজ প্রায় 3 বছর পর্যন্ত ওই যুদ্ধ চলমান। যুদ্ধে ইউক্রেনের লাভ কি? লাভের খাতা শূন্য। রাশিয়ার লাভ কি? রাশিয়া ইউক্রেনের 20% ভূমি দখল করে আছে। আর মাঝে দিয়া সাধারণ কৃষক জনগণ তাদের জীবন বিসর্জন দিয়েছে। এই যুদ্ধের কারণে বিশ্ববাজার কি অবস্থা, ওই বিষয়ে আমরা আজকে আলোচনা নাও করি। আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি অলরেডি মাথা নত করে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প বলেছিলেন যে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের ভাগ সে চাচ্ছে, অর্থাৎ বিরল যে খনি আছে ওই সমস্ত খনির ভাগ তারা চাচ্ছিল। প্রথমে জেলেনস্কি না বললেও এখন তার ভিন্ন সুর, অর্থাৎ তিনি দিতে ইচ্ছুক। কেননা যুক্তরাষ্ট্র এখানে প্রায় 8 মিলিয়ন ডলার মার্কিন ডলার 8 বিলিয়ন মার্কিন ডলার খরচ করছেন। এই 8 বিলিয়ন মার্কিন ডলার, 8 বিলিয়ন বা 800 বিলিয়ন যেটাই হোক, এই অর্থ তারা এখানে সাধারণভাবে ব্যয় করেনি। এটা ট্রাম্পের কথা। কেননা ইউরোপীয় ইউনিয়ন যে সমস্ত অর্থগুলো ইউক্রেনে দিয়েছে সেটা তারা ধার হিসাবে দিয়েছেন। আর যুক্তরাষ্ট্র যে সমস্ত অর্থগুলো ইউক্রেনে দিয়েছে ওইটা সম্পূর্ণ তখন থেকে এতদিন বাদ আমরা জানতাম যেন ওটা দান হিসাবে বা সাধারণ প্যাকেজের আওতায় ওইটা গেছে। কিন্তু মিস্টার ট্রাম্প আসার পরে তিনি বলছেন যে না, আমার দেশের জনগণের টাকা আমি কেন ইউক্রেনকে এমনি এমনি দিয়ে দিব। তাই তিনি যেহেতু একজন ব্যবসায়ী মানুষ, তাই তিনি এমনি দিতে ইচ্ছুক নন, অর্থাৎ তিনি বাণিজ্য করতে এসেছেন ইউক্রেনে। তাই তিনি ইউক্রেনে যেই সমস্ত অর্থগুলো তার পূর্ববর্তী প্রেসিডেন্ট দিয়েছেন ওগুলো তিনি ফেরত নেবেন। কীভাবে নেবেন? ইউক্রেনের যে খনি আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সেখান থেকে তিনি নেবেন আস্তে আস্তে। এখন এইগুলা চিন্তা ভাবনা করতে করতে জেলেনস্কি আসলে নির্ঘুম। কেননা জেলেনস্কি এদের বিরুদ্ধেও যেতে পারবেন না ঘুরে ফিরে। আর যদি তাদের বিরুদ্ধে যান হয়তো জেলেনস্কি নিজেই বেঁচে থাকবেন না। কেননা আমরা দেখেছি ইরাকের ক্ষেত্রে, লিবিয়ার ক্ষেত্রে, ইরাক এবং লিবিয়া তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলেছিল, তারা সেই দেশগুলোকে কি অবস্থা করে যুদ্ধ বিধ্বস্ত করে সেই দেশগুলোর সরকার প্রধানদেরকে মেরে ফেলেছেন। এবার আসি আমরা একটু ইউরোপের নেতাগণ যতই তারা নিজেদেরকে স্মার্ট ভাবুক, চালাক ভাবুক, আসলে তারা স্মার্ট চালাক আমার দৃষ্টিতে নন মনে হয়। কেননা এতদিন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্র যে সমস্ত কথাগুলো বলতো ওই কথার সাথে তাল মিলাইতো। তারা ইউরোপের নিজস্ব যে সমস্ত
ডিসিশন মেকিং বা নিজস্ব পলিসি ওগুলো কিছুই তৈরি করেননি। যুক্তরাষ্ট্র যদি বলতো চলো আমরা আফগানিস্তানে হামলা করব, ইউরোপ সেখানে যেত। যুক্তরাষ্ট্র যদি বলতো চলো আমরা লিবিয়াতে হামলা করব, তারা সেখানে যাইতো। যুক্তরাষ্ট্র যদি বলতো চলো আমরা ইরাকে হামলা করব, ইউরোপ সেখানেও গিয়েছে। বিনিময়ে তারা সেখান থেকে কি পেয়েছে জানি না, তবে যুক্তরাষ্ট্র তাদের লাভের সম্পূর্ণ অংশই নিয়েছে। ইউক্রেনেও সেম অবস্থা হয়েছিল। যুক্তরাষ্ট্রের তালের সাথে তাল মিলিয়ে ইউরোপও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে রসদ জুগিয়েছিল। তারা একটিবারও ভাবেনি রাশিয়া আমাদের প্রতিবেশী, আমরা যতই যা কিছু করতে পারি আমরা কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারবো না। তাই প্রতিবেশী যাতে রাগান্বিত না হয়, অর্থাৎ প্রতিবেশীদের সাথে মিলেমিশে আমাদের থাকতে হবে। তাই রাশিয়ার সাথে তারা ওরকম কোনো প্রতিবেশী স্বরূপ আচরণ করেনি যেন তারা মিলেমিশে থাকবে। এমনকি তারা যতদিন পর্যন্ত এই যুদ্ধ চলছিল, তারা যারা ইউরোপীয় পার্লামেন্টে যারা যুদ্ধে বন্ধের কথা বলতো তাদেরকে তারা পুতিনের শুভাকাঙ্ক্ষী ট্যাগ লাগিয়ে দিতেন। কিন্তু আজকে যখন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র নিজেও ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ চায়, সেখানে ইউরোপীয় নেতারা নির্বাক হয়ে তাকিয়ে আছে, কি বলতেছে। এতদিন পর্যন্ত কাদের জন্য আমরা এখানে অর্থ বিনিয়োগ করলাম, কাদের কথায় আমরা ইরাকে গিয়ে সাদ্দাম হোসেনকে হত্যা করলাম, কাদের কথায় আমরা লিবিয়াতে যাইয়া এই যে গাদ্দাফিকে হত্যা করলাম। আজকে দেখা যাচ্ছে যে তাদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জেডি ভ্যান্স এসে ইউরোপীয় নেতাদেরকে গণতন্ত্রের সবক শিখিয়ে যাচ্ছে। যে ইউরোপ বিভিন্ন তৃতীয় বিশ্বের দেশগুলোতে গিয়ে আপনার গণতন্ত্রের সবক দিত, তোমার দেশে গণতন্ত্র নাই, তোমার দেশে বিরোধী দলের উপর নির্যাতন, তোমার দেশে অমুক শামুক ইত্যাদি ইত্যাদি কথা, আজকে যুক্তরাষ্ট্রে এসে ইউরোপকে গণতন্ত্র শেখাচ্ছে। ইউরোপ লজ্জা। যাক, আমরা সেদিকে আলোচনা না বাড়াইয়ে আমরা একটু গাজা ভূখণ্ডের দিকে যাচ্ছি। আপনারা সবাই জানেন গাজা ভূখণ্ডে অনেক দিন যাবৎ যুদ্ধ, আর এই যুদ্ধের একটা অস্থায়ী একটা সমাধানে আসার কথা ছিল, অর্থাৎ একটা যুদ্ধবিরতি হয়েছে। সেই যুদ্ধবিরতি আসলে একতরফাভাবে এটা হয়তো হামাস যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চললেও ইসরায়েল যুদ্ধবিরতির মানেনি। কেননা ইসরায়েল যুদ্ধবিরতির সকল শর্তগুলোই ভঙ্গ করতেছে। যুদ্ধবিরতি মানে একটি শান্তি স্থিতিশীল, যেখানে বোমা থাকবে না, গোলাগুলি থাকবে না, গুলিবর্ষণ থাকবে না। কিন্তু ইসরায়েল দেখা যাচ্ছে যে যুদ্ধবিরতির সকল শর্ত ভেঙে সেখানে গোলাগুলি এবং বোমাবর্ষণ সবই করতেছে। সর্বশেষ হামাস তাদের কাছে বন্দীকৃত যে ইসরায়েলিগণ ছিল তাদের কয়েকজনকে সেখানে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 600 ফিলিস্তিনি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তাদের কাউকে মুক্তি দেওয়া হয়নি। এই জন্য হামাস বলতেছে যে এখানে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বা বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করেছে। যাক, আশা করি ইসরায়েল তার যত ক্ষুদ্রতম সাধারণ যে সমস্ত আপনার বিষয়গুলো আছে, ওর যেমন ন্যূনতম বিষয়টা কি, যেন 600 জনকে ইসরায়েল মুক্তি দিচ্ছে না, 600 জন ফিলিস্তিনিকে ইসরায়েল মুক্তি দিচ্ছে না। কারণ কি, যে সমস্ত ইসরায়েলিদেরকে হামাস মুক্তি দেয় তাদেরকে নিয়ে একটা কনফারেন্সের মতো, অর্থাৎ ছোটোখাটো একটা উৎসব অনুষ্ঠানের মতো করে। সেখানে আমরা দেখি যে বন্দীকৃত যে সমস্ত ইসরায়েলিগণ আছেন, কেউ কেউ হামাসের সদস্যদেরকে কপালে চুমা দিয়েও যাচ্ছে, অর্থাৎ তারা কত ভালোভাবে সেখানে ছিল, এটা তার একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ তারা ফ্রেন্ডলি সেখানে ছিল, কোনো তাদের উপরে টর্চার হয় না, অত্যাচার হয় না ইত্যাদি, হয়তো এরকম। আর এই বিষয়টি হয়তো ইসরায়েলের সহ্য হচ্ছে না, তাই ইসরায়েল বলতেছে যে প্রকাশ্যে এরকম অনুষ্ঠান করা যাবে না, আর যদি এরকম প্রকাশ্য অনুষ্ঠান করে
তাহলে তারা বন্দীকৃত ফিলিস্তিনিদেরকে মুক্তি দেবে না। যাও কি হয় জানি না, ফিলিস্তিনিদেরকে আশা করি ইসরায়েল মুক্তি দিবে এবং বন্দীকৃত ফিলিস্তিনিরা তাদের বাবা মায়ের কোলে যাবে, সুখে শান্তিতে সুন্দরভাবে জীবনযাপন করবে, নিজেদের মাতৃভূমি রক্ষার জন্য তারা সচেষ্ট হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমাদের লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।